আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। আমরা তাহলে দিনকাল ঠিক করি। জ্যৈষ্ঠ মাসে বিয়ার দিন ফালা, শেষ না দিনটার বিয়া আমি জোর সোর কইরেই দিমু। কোনো সমস্যা নাই, 1 মাস মাঝখানে মাত্র প্রস্তুতি নিতে নিতে চলে যাবে। জহির কিছু কইবি? জহির সাহেব বসা ছেড়ে উঠে চলে যাওয়ার প্রস্তুতি নিতে নিতে বলেন, আল্লাহ বাঁচিয়েছে, বড় জামাইটা অন্তত এই দুইটা শেকরের কেউ নয়। 19শে মার্চ, কুঞ্জবন 1, ভোর 6টা। শহরের কংক্রিটে আলো ফোটার সঙ্গে সঙ্গে জেগে উঠেছে ধীরলয়ে জনজীবন। ব্যস্ত নগরী নতুন উদ্যমে শুরু করেছে তার নবযাত্রা। চৈত্রের মেঘলা আকাশে বাহিত হচ্ছে ঝুড়ো মেঘ। সেই ঝুড়ো মেঘে একমগ্নে দৃষ্টি লেপন করে আছে খেয়া। গাড়ির জানালার কাছ নামিয়ে বিশুদ্ধ বাতাসে নিজেকে করে রেখেছে বিমোহিত। ফুটপাতের পাশে সারি সারি দোকানগুলো তখন অন্ধকারে ঘুমিয়ে, শুধু এক কোণে জ্বলে উঠেছে এক চায়ের দোকানে নীলছে গ্যাসের আলো। আঙ্কেল, বলো মামনি। কষ্ট দেওয়ার জন্য দুঃখিত। এখন না বের হলে বাবা বের হতে দিত না। কষ্ট কিছু না ভাই সাবরে, কইছো তুমি ওই বাড়ি যাইতেছো যে? বলিনি, আম্মু জানে। সব যায় না যদি রাগারাগি করে? আম্মুকে বলেছি ম্যানেজ করে নিতে। আমার বাবা ছুটি শেষ। খেয়া দু হাতের ভাঁজে মাথা রেখে ফের চোখ রাখে জানালার বাহিরে। মেজর সাহেবকে ছেড়ে শুরু হতে চলেছে তার আবারও দিন যাপন। অপেক্ষাকে করে নিতে হবে নিত্য সঙ্গী, তবে চাও একটাই, এই অপেক্ষাগুলো দিন শেষে সুমধুর হোক। মানুষটা ভালো থাকুক তার কর্মজীবনে, সফল হোক সংগ্রামে। সৃষ্টিকর্তা এবং আপনি ব্যতীত আর কারোর সামনে আমি নিজের দুর্বলতা প্রকাশ করব না মেজর সাহেব। যে জয় আপনার সেই জয় আমার। আপনার এত কঠোর পরিশ্রম, নির্ঘুম রাত কাটিয়ে নির্দ্বিধায় খেটে যাওয়া, কত কিছু সহ্য করে চলা, অথচ কোনো অভিযোগ নেই, কোনো অভিমান নেই তাতে। কখনো পিছুপা হন না নিজের জায়গা হতে। সেখানে আমার দুর্বলতা নিতান্তই বেমানান। আমি চাই না আপনার পরাজয়। আপনি সত্যি মাথা উঁচু করে বেঁচে থাকার যোগ্যতা রাখেন মেজর সাহেব। সত্য রঙিন ভরে খেয়ার ভিতরে শিও জাগে। শক্তি আর ধৈর্যের প্রতিবিম্ব জলজল করে। স্বামীর যুদ্ধ জয়ের নেশায় রেশ লাগে তার মাঝে। ভেঙে না পড়া, ভয় না পাওয়ার আকুল বিশ্বাস রাখে নিজের মাঝে। সর্বশেষে সৃষ্টিকর্তা তার ভাগ্যকে যেমনভাবে সাজিয়েছে তেমনভাবে মেনে নিতে সে প্রস্তুত। মামনি আইসা গেছি। আব্দুল্লাহ আঙ্কেলের কণ্ঠস্বর খেয়ার নিমগ্ন চেতনা ভাঙে। অনুভব করে গাড়ির চাকা থেমে গিয়েছে, পৌঁছে গিয়েছে কুঞ্জবনে। ভোরের জ্যামহীন রাস্তায় নির্দিষ্ট সময়ের চেয়ে বেশ আগেই এসে পৌঁছেছে। ধীর গতিতে পা ফেলে নামে সে গাড়ি হতে। কুঞ্জবনে পরিচিত 2 প্রহরী তাকে দেখা মাত্রই এগিয়ে এসে গেট খুলে দিয়ে গাড়ির ভিতরে প্রবেশ করার অনুরোধ করে সম্মানীয় কণ্ঠে। খেয়া প্রহরীদ্বয়ের সঙ্গে কৌশলাতি বিনিময় করে আব্দুল্লাহ আঙ্কেলকে বিদায় জানিয়ে প্রবেশ করে কুঞ্জবন 1-এর অভ্যন্তরে। কলিং বেলের কাছে এসে তা প্রেস করতে গিয়ে হাত থামিয়ে ফেলে। মস্তিষ্কে বিরাজ করে এক অন্যরকম ভাবনা। নিভৃত জারি হয়ে আছে প্রবেশ করবে তার শ্বশুরালয়ে। মেজর সাহেবকে চমকে দিবে হঠাৎ উপস্থিতি জানান দিয়ে। বাবা আপনি? খেয়া মৃদুভাবে কেঁপে ওঠে, পিছন হতে সম্বোধন আসায়। যদিও কণ্ঠটা তার পরিচিত, তবুও নীরবতার মাঝে হঠাৎ আওয়াজে বুকটা তার ধক করে ওঠে। বুকে হালকা ফু দিয়ে ঘাড় ঘুরিয়ে এসে পিছনমুখ হয়ে দাঁড়ায়। মুখে জোরপূর্বক হাসি টেনে ধীরস্বরে বলে, জি এলাম। কেমন আছেন আঙ্কেল? ভালো মা, আপনার শরীরের কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছে অনেকটা। আপনি নাই দেখা কেমন অন্ধকারে ডুইবা ছিল বাসাটা। এই যে এখন আইছেন, দেখেন কেমন বাড়িঘর ঝকঝক করতেছে। তয় মন খারাপ করবেন না বৌমা, আল্লাহর আপনার ভালো করব। কেয়া রফিকের কথায় সপ্রতিভ হাসে। এই মানুষগুলো তাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, সম্মান করে, কতটা আপন ভেবে তার ভিতরের কষ্টগুলো অনুধাবন করে। অথচ মানুষ সবসময় মানুষের অবস্থান নিয়ে বিবেচনা করে, মনুষ্যত্বকে ভুলে যায় নিমিষেই। এদের সন্তুষ্টি ভালোবাসাগুলো যে হয় একদম নিখুঁত তা কয়জনই বা বুঝতে পারে। দোয়া করবেন আমার জন্য আঙ্কেল। দিল থেকে আসে দোয়া। আপনার মতো বৌমা লাগে একটা, কিন্তু আপনি এই সময় এমনি আসতে ইচ্ছে হলো। করছেন।
মহাদেব বাবা তো আজ চলে যাইব। হ্যাঁ। রফিক ছাদ বাগানে পানি দিয়ে এসে স্প্রিংকলার নিয়ে সাইডে রেখে দেয়। কাঁধের গামছা দিয়ে হাত মুছতে মুছতে বলে, ভালো কথা। আপা ভাইজান তো বাসায় নাই, বড় আপায় ফরজ ওয়াক্তে গেছে। কেন? ফুপি মনির কি আবার শরীর খারাপ? কইতে পারি না, তয় আমার মনে হয় শরীর খারাপ করছে। ও আচ্ছা। আপনি ভিতরে যান, মহাদেব বাবা আছে। আমি একটু কাজে বাসায় বাইরে যাইতেছি, দরজা খোলাই আছে। আচ্ছা। রফিক চলে যায়। কেয়া ধীর পায়ে এগোয় দরজার দিকে, হাত দরজার পৃষ্ঠে রেখে আলতোভাবে ঠেলে ভিতরে প্রবেশ করে। শুনশান নীরবতা। ড্রয়িং রুম জুড়ে ভিতরে যে একজন মানব রয়েছে তা যেন বোঝা দেয়। প্রবেশ করা মাত্র সে দরজা লাগিয়ে দেয়। পা টিপে টিপে চারপাশটায় নজর বুলিয়ে এগোয় নিজেদের ঘরের দিকে। দরজা হালকা ভেজানো, পদ্মগুলোর ভাঁজে হাত রেখে উকি দেয় ভিতরে। চোখ দুটো সে শুরু করে ফেলে সঙ্গে সঙ্গেই। সামান্য কপাল কুঞ্চিত করে পর মুহূর্তে তাকায় ঘড়ির দিকে। চলমান এসির প্রভাবে ঘরটা ঠান্ডার আমেজ ছড়িয়েছে বেশ। ছাইরঙা টি শার্ট পরিহিত পুরুষটি বেডে ওপর হয়ে শুয়ে আছে। ডান হাতখানা গালের নিচে রেখে বাম হাতখানা ছড়িয়ে রেখে টান টান ভঙ্গিতে ঘুমাচ্ছে। অর্ধ গা জুড়ে আস্তরণ করে রেখেছে ক্রিম কালারের কভারলেট দ্বারা। বিয়ের পর হতে এখনও অবধি খেয়া মেজর সাহেবকে কখনো ভোরে ঘুমাতে দেখেনি। সবসময় দেখে এসেছে ফজরের আগেই তার বেড ছেড়ে ওঠা, নামাজটা সেরেই আবার বের হয়ে যাওয়া মর্নিং ওয়াক কিংবা জগিংয়ের উদ্দেশ্যে। সেটা বাসা হোক বা সেনা ক্যাম্পে, রুলস একই, কিন্তু আজ হঠাৎ নিয়মের ব্যায়ুত। শরীর ঠিক আছে তো? দরজা ছাপিয়ে খেয়া দ্রুত এগিয়ে আসে বেডের কাছে। কিছুটা আতঙ্কগ্রস্ত মন নিয়ে সরাসরি এসে দাঁড়ায় মাহাদীপের সম্মুখে। নিজেকে ধাতস্থ করে ডান হাতখানা বাড়িয়ে কপাল স্পর্শ করা চুলগুলোকে সরিয়ে দেয় সযত্নে। অতঃপর সেখানে হাত রেখে অনুধাবন করতে থাকে তাপমাত্রা। না, তাপমাত্রা স্বাভাবিক, গায়ে জ্বরের কোনো রেশ নেই। বরং মেজর সাহেবের ঘুমটা বেশ গাঢ়ই বোঝা যাচ্ছে। নিশ্চয়ই কালকে সারা রাত জেগে কাজ করেছে। ডেস্কে ছড়িয়ে ছিটিয়ে থাকা সমস্ত পেপারস, কম্পাস, ম্যাপ এগুলো তো তাই বলছে। কেয়া ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে নিজের এমন অস্থির চিত্র দেখে নিজেই চুপিসারে হাসে। চোখ পড়ে তার সুদর্শন পুরুষটার ঘুমন্ত শান্ত মুখরেখার দিকে, যা তাকে পর মুহূর্তে করে তোলে বিমোহিত। গান নিচু করে কপালের এক পাশে এসে ছুঁয়ে দেয় তার মিষ্টি ছোঁয়া। কভারলেটটা টেনে বুক বরাবর তুলে দিয়ে বেডসাইডের ল্যাম্পটার আলো কমিয়ে দেয়। নীরব পায়ে প্রস্থান নেই রুম হতে। কিচেনে এসে চুলগুলো শক্তভাবে হাত খোপা করে বেঁধে ফ্রিজ হতে এক একে সবজি ডিম বের করে নেয়। ঘড়ির দিকে তাকিয়ে সময় ব্যালেন্স করে প্রস্তুত হয়ে সকালে নাস্তা করতে। মনে হচ্ছে কত যুগ পরে ফিরে এসেছে এই বাড়িতে, এই কিচেনে। স্বামী নিজস্ব সংসারের একটা সুঘ্রাণ অনুভব করতে থাকে গভীরভাবে। বাবার বাসায় তার সুখের কমতি নেই, কিন্তু নিজের স্বামীর ঘরের যে সুখ সেটা তাকে পরিচিত করে আলাদাভাবে। ঘড়ির কাঁটা তখন ঘুরছে 7টার ঘরে। বেলা উঠেছে, সূর্যের আলো কাছের জানালেই ঘটিয়েছে আস্তরণ। কিচেন হতে ছড়াচ্ছে খাবারের মৃদু ঘ্রাণ। কেয়া হালকা তেলে ভাজা পরোটার সঙ্গে সবজি করেছে শ্বশুর শাশুড়ির জন্য। কালকে রাতের বেঁচে যাওয়া খানিকটা মাংস ফ্রিজ হতে বের করে দিয়েছে মাইক্রো ওভেনে গরম করতে। মেজর সাহেবের জন্য তৈরি করছে ফ্রুট জুস আর ব্রেড টোস্ট। এখন চলছে অমলেট। গরম প্যানে হালকা বাটার দিয়ে ডিম ছেড়ে দিতেই পেছন থেকে শক্ত দুহাত জড়িয়ে নেয় তাকে বক্ষ পিষ্ট জুড়ে। একটুখানি কাঁপুনি রেশে নড়েচড়ে ওঠে সে। গলায় তার উপচে পড়ছে মেজর সাহেবের সদ্য ঘুম জড়ানো উষ্ণ নিঃশ্বাস। কখন এসেছো? 6:30টার দিকে। ডাকুনি কেন? ঘুমোচ্ছিলেন আপনি? মাহাদীপ কেয়াকে নির্বিঘ্নে কাউন্টার টপ হতে কিছুটা সরিয়ে আনে। ঘাড়ে গলে চুমু খেতে খেতে বলে, সো হোয়াট, ডাকতে? আজ ভোরবেলায় ঘুমিয়েছিলেন? কাজ ছিল। মেজর সাহেবের বেসামাল চুম্বনে খেয়া তাল হারায়। এক হাতে টি শার্ট আঁকড়ে ধরে কিছুটা দমানোর প্রয়াস করলেও তা কাজে আসে না। শক্ত বেষ্টনীতে আটকে পড়েছে সে বেশ জোরালোভাবে। উপায়ন্তর না পেয়ে ফিসফিসানো শর্ট টেনে বলে, এখন না প্লিজ, কেউ এসে পড়বে। আসবে না।
কাজ আছে আমার। এর চেয়ে বড় কাজ এখন আর কিচ্ছু হতে পারে না। প্লিজ ছাড়ুন। নির্দয় বউ, স্বামীর কষ্টটা বুঝতে শেখো। বাবা মেয়ে মিলে আমাকে ভুক্তভোগী করে রেখেছো। আবার বাবা? মাহাদীপ খেয়াকে নিজের দিকে ঘুরিয়ে কাতর চোখে তাকায়। হাত থেকে চামচটা নামিয়ে দু হাতে আঙ্গুলের ভাঁজে নিজের হাত গুজে দিয়ে হাসকির স্বর টেনে বলে, আমি যে বিবাহিত, আমার যে একটা বউ রয়েছে, এটা আমি ভুলতেই বসেছি প্রায়। যা করছি মেমোরি রিফ্রেশ করার জন্য, নয়তো আমি নির্লোভ। বউয়ের আদরের প্রতি কোনো লোভ নেই আমার। এত ভালো আপনি? খেয়া তার মেজর সাহেবের দিকে কপাল ভাঁজ করে তাকায়। অসমের অখণ্ড যুক্তি উত্থাপনে মুখ পাকা করতেই মোহগ্রস্ত পুরুষ তাকে নিজের সঙ্গে লেপটে নেয় আষ্টে পৃষ্ঠে হয়ে ওঠে নিজ কার্যে মত্ত। নরমকালে মসৃণ থুতনি হতে ছোট ছোট চুমুতে অর্ধাঙ্গিনীকে করে তোলে নাজুক। কেয়ার ঠোঁট কেঁপে ওঠে উষ্ণ লালচে আভায়, শরীর হয়ে আসে তার ক্রমশ নিঃসার। উষ্ণ আলিঙ্গনে মাখা আদর শেষে মাহাদীপ এক নজর খেয়ার কম্পনরত ঠোঁটের দিকে তাকিয়ে তার বেসামাল তৃষ্ণা প্রকাশ করে। ধীরে ধীরে এগিয়ে যায় নিঃশ্বাসের আগুন সেই দিকে, স্পর্শ রাখে পরম আদরে। ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলে যায়, পুরো ঠোঁটের ভিড়ে চাপা পড়ে কোমল ঠোঁটোখানি। খেয়ার দেহে ঝলকানি বয়ে গাল বেয়ে রং ছুটে আসে। চোখের পাপড়ি ভারী হয়ে নামে নিচে, বন্ধ করে নেয় চোখজোড়া দুজনে নিমিত্তে। প্রগাঢ় নিঃশ্বাসে স্বাদ নিতে থাকে চোটে দাবানলে পুড়ে ক্ষত হওয়া ওষ্ঠের অপার মাধুর্যতা। মোমকলা দহনে নাই মিশে যেতে থাকে একে অপরের সঙ্গে। সময় বহমান হয়, ঘড়ি কাটার জায়গা পরিবর্তন করে এগিয়ে যায় বেশ খানিকটা। উর্বর আর অনুর্বর ঠোঁটে অনবরত স্পর্শ চলতে থাকে বিরতিহীনভাবে। ঠোঁট জ্বলে ওঠে নিবিড়তায় মাখা চুমুর ভিড়ে নিজেদের হারিয়ে ফেলে অতলে। ঠোঁটের মাঝে লুকিয়ে থাকে তাদের এক অগ্নিগর্ভ নিস্তব্ধতা, যেখানে সমস্ত নাজুকতা আর বেপরোয়া ভঙ্গি একাকার হয়ে মিলে যায় সপ্তপণে। রুদ্ধতার নিঃশ্বাসের ভিড়ে লাজুক লতিকার নখের আঁচড় গিয়ে ক্ষত করে তোলে তার পুরুষের বুকে পিঠে। টি শার্টের আবরণে থাকা সেই চিহ্ন স্পষ্ট হয়ে রক্তিম বনে। মহাদেব, চুলা বন্ধ কর। মহাদেব! মেন্টরে ক্রমাগত করাঘাতের শব্দ। দুজন মানবীর কর্ণকুড়ে তা পৌঁছায় বেশ খানিকটা সময় পরে। দরজার অপর পৃষ্ঠে থাকা মিসেস নাজিয়ার উচ্চস্বরে ডাকে হুঁশ ফিরে আসে দুজনের। এক ছটকায় ছেড়ে দেয় একে অপরকে। কিচেন জুড়ে কালো বর্ণের ধোঁয়া উঠে গিয়েছে প্রায়। চুলার উপর ডিম অমলেট পড়তে পড়তে ছাইবর্ণ হয়ে এসেছে, আর একটু হলেই প্যানসহ ব্লাস্ট হয়ে যাবে। খেয়ার চক্ষু ছানাপাড়া হয়ে আসে এক লহমায়। কেটে যাওয়া ঠোঁটের উপর হাত পড়তেই ছলকে ওঠে সাথে সাথে। বন্ধ করুন চুলা। মাহাদীপ খেয়াকে সরিয়ে দ্রুত হাতে বন্ধ করে চুলা। প্যানটা সিঙ্কের উপর ছুঁড়ে অর্ধ ভেজানো জানালাটা খুলে দেয় তাড়াতাড়ি করে। মহাদেব! মিসেস নাজিয়ার অনবরত ডাকে খেয়া মাহাদীপ চোখাচোখি দৃষ্টি বিনিময় করে। দুজনের চোখেই সমান ধারায় অস্থিরতা। মাহাদীপ দরজা খোলার জন্য এগিয়ে যেতে খেয়া অস্পষ্ট স্বরে চিৎকার দিয়ে ওঠে, খোদা! ওভেন ওভেন! মাহাদীপ পা থামে, পিছন ঘুরে দেখে ওভেনে টাইমার অতিক্রম হয়ে কালো ধোঁয়া বের হয়ে আসছে। ভিতরে খাবার পুড়ে বেহাল দশায় পরিণত হয়ে গিয়েছে। এটাও বোধহয় ব্লাস্ট হওয়ার মূল প্রস্তুতি সারছে। মাহাদীপ সাবধানে ওভেন বন্ধ করে। ভিতর হতে মাংসের বোলটা বের করার জন্য ওভেন মিট পড়ে নেয় হাতে। ধীরে ধীরে বের করে সেটাও। সিনকে ছুঁড়ে ফেলে। মাংস পুড়ে কয়লা হয়ে গিয়েছে। খেয়া বিমর্ত ভঙ্গিতে সিঙ্কসহ কিচেনের দিকে তাকায়। এক মুহূর্তে সব যেন অগ্নি স্তূপে পরিণত হয়েছে। পোড়া পোড়া গন্ধটা পুরো নিস্তলে চেয়ে উপরতলাতে পৌঁছে গিয়েছে। সব দোষ আপনার। যান এখন দরজা খুলে চাচিমণির কাছে জবাবদিহি করুন। আমি কিছু জানি না। এসেছে নির্লোভ ব্যক্তি সাজতে। ঠোঁট কামড়ে শেষ করে ফেলেছে আমার। খেয়া নিজের রণমূর্তি মাহাদীপের উপর ঠেলে দিয়ে চলে যায় নিজ কক্ষে। যা বোঝার যা করার দায়িত্ব চাপিয়ে দেয় তার নির্লোভ স্বামীর উপরে। মাহাদীপ ঠোঁটে ঠোঁট চেপে খেয়ার পরিস্থান দেখে চুপচাপ ভঙ্গিতে। এদিকে বইয়ের ঝাল, অপরদিকে মিসেস নাজিয়ার বেড়াজাল, মাঝখানে কিচেনে 12টা। কোন দিক সামলাবে সে? চারিদিক
পথ অবরুদ্ধ। উপায় না পেয়ে সিদ্ধান্ত নেয় মিসেস নাজিয়াকে আগে ঠান্ডা করতে। আল্লাহ, এগুলো কি করছো তুমি মাহাদেব? ডিম সিদ্ধ করতে গিয়ে ওই একটু মিসকানেক্টে হয়ে গিয়েছে। ওভেনের এই অবস্থা কেন? পুরো কিচেনটা তো ধোয়া কালি দিয়ে একাকার। আমি না রাখলে তো পুরো বাড়ি আগুন ধরে যেত। ধন্যবাদ চাচি ডাকার জন্য। কি করছিলে তুমি? মাহাদেব ট্রাউজারের পকেটে দুহাত ঢুকিয়ে শান্ত কণ্ঠে বলে। একটু কাজে বিজি ছিলাম। মিসেস নাজিয়া কিচেন পর্যবেক্ষণ করে এটা সেটা দেখতে দেখতে বলেন, কি কাজ করো যে আমার উপরতলা থেকে বুঝে ছুটে আসি, অথচ তুমি বোঝো না ঘরে থেকে? কাজটা সেন্সিটিভ ছিল। তোমার এসব কাজবাজের কোনো আগা মাথা নেই। ডিফেন্সে চাকরি করতে করতে তোমার ইন্দ্রিয় শক্তি লোপ পাচ্ছে মাহাদীপ। যন্ত্র হয়ে যাচ্ছ দিন দিন। আজ আগুন লেগে গেলে কি হতো তো একবার ভেবে দেখেছো? সব নিশ্চিহ্ন হয়ে যেত। দিন দুনিয়া ভুলে কাজে মগ্ন থাকাটা কি ঠিক? আশেপাশে কি ঘটছে সেদিকটাও তো অনন্ত খেয়াল রাখতে হবে। মাহাদীপ চুপ থেকে চাচির সমস্ত অভিযোগ শুনে যায়। আজ সে সুন্দর সুযোগ তৈরি করে দিয়েছে নিজেকে তুলোধুনো করার জন্য। চাচিও সেটা সঠিকভাবে লুফে নিচ্ছে। চুলাকাণ্ড ছিঁড়ে তিনি ইতিমধ্যে চলে গিয়েছেন তার গুণ বিচার করতে। তুলে ধরেছেন ছোটবেলা হতে এখন অবধি আমল নামায় যেগুলো দোষ ত্রুটিতে স্বয়ং সম্পূর্ণ ভালো গুণ বলতে যে আছে মাহাদীপে, মিসেস নাজিয়ার মুখে তার প্রকাশ পায় না। ৬-৭ মিনিট ধরে তার চলমান তোড়জোড়ে বকবক শেষ না হতেই একে একে উপস্থিত হন বাসার বাকি সদস্যগণ। মহসিন আলী খান প্রাত্য ভ্রমণ শেষে কুঞ্জবন টুয়ে যেতেই বাগনায় কুঞ্জবন একে। রফিক সকালের তরতাজা সবজি হাতে নিয়ে ভিতরে প্রবেশ করতে থ হয়ে যায়। এর পরপরই প্রবেশ করেন মোহাম্মদ আলী খান এবং মিসেস সালমা। পুরো কিচেন জুড়ে ভয়াবহ অবস্থা দেখে তাদেরও অভিব্যক্তি হয়ে ওঠে একই রকম, যেন হঠাৎ বজ্রপাতে স্তব্ধ প্রত্যেককে। মাহাদীপ সবার মুখরেখার দিকে এক নজর চেয়ে দীর্ঘশ্বাস ফেলে সোফায় বসে পড়ে। দুহাত ভাঁজ করে থুতনির নিচে রেখে চুমকাণ্ড থেকে লঙ্কাকাণ্ড ঘটার কাহিনী অনুধাবন করতে থাকে বিশদভাবে। বনশ্রী সকাল ৯টা। অগণিত প্রহরে পার হয় দিন। রাত্রি শেষে হিসেব হয় বাহিত সব সময়। চৈত্রের বিদায় সম্ভাষণ শেষে নতুন যাত্রায় এসেছে বৈশাখ। নীলবর্ণের কালিতে ফুটে উঠেছে এপ্রিলের ১৫ তারিখ, অর্থাৎ বৈশাখের দ্বিতীয় দিন আজ। শাওর সেরে আয়নার মাঝে নিজের প্রতিবিম্বের দিকে একধ্যানে তাকিয়ে আছে খেয়া। মাথায় চূড়ো করে পেঁচানো তার টাওয়াল। বিন্দু বিন্দু জলকণাগুলো চুল বেয়ে পড়ছে শরীর জুড়ে। সদ্য গোসল শেষে শুভ্র দেহে ফুটে উঠেছে কাঁচা হলুদের ন্যায় আভা। দৃষ্টি তার আয়না হতে সরে না। লজ্জাবরণ গুল্মলতার ন্যায় হেলে দুলে ওঠে সেই অনাকাঙ্ক্ষিত দিনের কথা স্মরণ হতেই। ঠোঁট জুড়ে বিস্তার ঘটে লজ্জামুখ হাসি। অস্বস্তিকর মুহূর্তে মেজর সাহেবের ঘটনা চুমকাণ্ড, সেই থেকে সৃষ্ট লঙ্কাকাণ্ড। সবার হতে মুখ বাঁচিয়ে মুখ লুকিয়ে চলতে থাকা। শাশুড়ি মায়ের বিচক্ষণ চোখে নিজেকে বন্দি না করার জন্য অজুহাত খোঁজা। ইস, আরও কত কি ঘটে যাওয়া সেই ঘটনার রেশ খেয়ার মাঝে এখনও যেন একইভাবে সতেজ হয়ে আছে। জীবনে এর মতো বেশি লজ্জা কিংবা অস্বস্তিকর মুহূর্তে সে আগে কখনো পড়েনি। মেজর সাহেব তো পাড়ি জমিয়েছেন দূর দেশে কর্মস্থলে। সবার মুখোমুখি হওয়ার ভার রেখে গিয়েছেন তার অর্ধাঙ্গিনীর উপরে। আকাশ কুসুমিত সংজ্ঞার মুহূর্ত হুট করে নিভে যায়। চোখ জোড়া গিয়ে পড়ে পিছনে দাঁড়ানো মানবীর উপরে। সঙ্গে সঙ্গে তার লজ্জার রেশ মুখ হতে বিলীন হয়ে যায়। মুখরেখা করে ফেলে স্বাভাবিক তর। মাথা হতে টাওয়ালটা খুলতে খুলতে আয়নার মাঝে হতে আর চোখে তাকিয়ে নিরস গলায় বলে, এভাবে লুকিয়ে লুকিয়ে দেখার কি আছে? অনেক কিছুই আছে। প্রেমের রঙে রঙিন হয়ে মানুষ কেমন লজ্জায় লাল নীল হয়ে ওঠে, আর স্বচক্ষে দেখলাম তা। কি প্রেম, কি ভালোবাসা! আয়না থেকে তো চোখই সরে না। মোটেও না, আমি অন্য কিছু ভাবছিলাম। খেয়াকে পাশ কাটিয়ে ধীরে ধীরে সোফায় গিয়ে পা তুলে বসে। হাতে তার গরম চায়ের কাপ। ছোট ছোট দুটো চুমুক দিয়ে মুখ বাঁকিয়ে বলে, অভিনয় করো না মেয়ে, তোমাদের আসলে লাজ লজ্জার কোনো বালাই নেই। এই জন্যই সবসময় প্রেম প্রেম ভাব পায়, অঙ্গ জুড়ে শুধু প্রেমের ঢেউ। খেয়া টাওয়াল ছেড়ে হেয়ার ড্রায়ার বের করে, পাওয়ার সকেটে রেখে অন করতে করতে বলে, তোমার
অঙ্গ জুড়ে তো ঝগড়ার ঢেউ। প্রেমের মর্ম বুঝবে কি করে মেয়ে? আমি মর্ম বুঝতেও চাই না। ঠোঁট কেটে মাস্ক পরে মুখ লুকানোর শখ আমার নেই বাবা। তুই কি ক্লান্ত হোস না কেয়ার বাচ্চা? এই এক কথা আর কতবার বলবি? যতবার তোদের প্রেম আমার চোখে পড়বে। খুচুটে মহিলা একটা। খুচুটে কি? খোঁচা মারে যে। নতুন শুনলাম মনে হচ্ছে। আমিও প্রথমবার বললাম। কেয়া ছোট করে দীর্ঘশ্বাস ফেলে নির্বিকার চিত্তে চা পান করতে থাকে। অতঃপর গলায় উদাস স্বর এনে বলে, আমার ফ্রেন্ড তুষি কি বলতো জানিস? কি বলতো? ডিফেন্সে ব্যাটাদের শরীরে নাকি প্রেম বেশি। লং ডিস্টেন্সে থাকার পর এক গাদা প্রেম জমিয়ে নিয়ে আসে বউয়ের কাছে। অতঃপর দিন দুনিয়া ভুলে এই যে আহত করার বিষয়গুলো আর কি। তোর কি কোনো কাজ আছে এখানে? তাহলে এখান থেকে বিদায় নে। একটা কথা শুনবি কেউ? কান দুটো তো খোলাই আছে। কথায় কথায় এত পারমিশন নিচ্ছ কেন তুমি? আমার জামা নেওয়ার সময় তো পারমিশন নাও না। কি বলবে তাড়াতাড়ি বলে বিদায় হও, আমি রেডি হব। আমার মনে হচ্ছে এটার প্রপার এক্সাম্পল তুই আর তোর মেজর সাহেব। কারণ যখনই তুই মেজর সাহেবের কাছে যাস একটা না একটা আহত হয়েই আসিস। হয় দাঁত পড়ে যায় নয়তো ঠোঁট কেটে যায়। কেয়া ড্রেসিং টেবিলের উপরে মাথা রাখা চিরুনির দিকে এক মুহূর্ত তাকিয়ে থেকে বলে, আমি যদি তোকে এখন চিরুনি দিয়ে আহত করি, কান্না করবি? রেগে গেলেন তো হেরে গেলেন। চিরুনিকে ডিস্টার্ব করো না। মানো আর নাই মানো, এটা সত্যি ডিফেন্সে ব্যাটাদের টেস্টোস্টেরন। ধ্রুব ভাইও কিন্তু ডিফেন্সে কেয়া, এটা মাথায় রেখে কথা বলো। ধ্রুব আবার কে? আমি তো ধ্রুব নামে কাউকেই চিনি না। তোমার পেয়ারের ধ্রুব তারাকে তুমি চিনো না বলছো? চায়ের কাপে শেষ চুমুক টেনে কেয়া কাপটা রেখে পা ছড়িয়ে বসে। হা হুতাশিও কণ্ঠে বলে, যেখানে আমি সপ্তর্ষি মণ্ডলী চিনি না সেখানে ধ্রুবতারাকে কি করে চিনবো? আচ্ছা, বাবাকে এই শুভ সংবাদটা দিয়ে আসি। সবসময় সব ক্ষেত্রে বাবাকে টানো কেন অশুভ মেয়ে? কারণটা স্বাভাবিক, বাবার হাতে থাপ্পড় আমি একা খেয়েছি, তোমারও উচিত একটা খাওয়া। আফটার অল আমাকে দেখেই তো সাহস পেয়েছো। ভালো কথার মূল্য নেই জগতে। থাপ্পড় কোনো বিষয় নয় কেউ। বিষয়টা হচ্ছে চারপাশটা প্রেম লীলা দিয়ে ভরে গিয়েছে, কিন্তু আমার গাধাটার মাঝে আমি কেন কোনো প্রেম দেখতে পাই না বলতো? তুমি কানা মানুষ, চশমা ছাড়া চোখে দেখো না, প্রেম দেখবে কিভাবে? ভিটামিন খাও বেশি বেশি। কেয়া ভাবুক বনে চলে যায়। কিছু সময় ভাবতে ভাবতে কুল কিনারা খুঁজে না পেয়ে আবার ফিরে এসে বলে, আমার একটু প্রেম বন্ধুত্ব বিষয়ক ফিলোসফি ডিগ্রি নিতে হবে খেয়া। তুষির থেকে এরিস্টটলের নিকোমাচিয়ান এথিক্স বইটা নিয়ে একটু পড়াশোনা করতে হবে। প্রপার জ্ঞান অর্জন করাটা ভীষণ জরুরি হয়ে পড়েছে। দাঁত পড়া, ঠোঁট কাটা এইসব নট অ্যালাউড। প্রেম হবে সাইন্টিফিক ধারায়। কেমিস্ট্রির রিয়াকশন থাকবে, ফিজিক্সের গ্র্যাভিটেশন থাকবে, ম্যাথের ক্যালকুলেশন থাকবে। তবেই না তৈরি হবে প্রেমের পারফেক্ট ইনগ্রেডিয়েন্টস। খেয়ার জল শুকানো শেষে ঠিকঠাকভাবে তা সেট আপ করে হ্যান্ডব্যাগ গোছানো শুরু করে। কাগজপত্র সহ প্রয়োজনীয় জিনিসগুলো ব্যাগে তুলতে তুলতে ব্যস্ত স্বরে বলে, বায়োলজিতে এসে কি করবি? তখন তো খাবি ধরা। সব থিওরি মিক্সড হয়ে যাবে হিউম্যান রিপ্রোডাক্টিভ সিস্টেমে এসে। অতএব এসব ইলজিক্যাল রিসার্চ থামা। আমার হাতে সময় নেই, ভার্সিটিতে অনেক কাজ আছে। এতদিনের গ্যাপ অ্যালিগেশন গ্রান্টেড করবে কিনা সেই চিন্তায় আমি আছি। যদি তুই শপিংয়ে যেতে চাস তো রেডি হ, আমি তোকে নামিয়ে দিয়েই চলে যাব। কেয়া তড়িৎ গতিতে আদশা হয়ে বসা ছেড়ে উঠে বসে, চোখে চশমা ঠেলে বলে, নামিয়ে দিয়ে চলে যাবি মানে? ভার্সিটিতে কার্যক্রম তো সব 12টার দিকে। তো সুবিধার জন্য আমি ঢাকা ছেড়ে সাভারের সেনা শপিং কমপ্লেক্স চুজ করলাম। আর তুই থাকবি না? কিনবই তো টুকিটাকি জিনিস। তো কি হয়েছে? 10টা বেজে এলো। তুই যে আলগা প্যাচাল শুরু করেছিস, 12টা আমার রাস্তাতেই বেঁচে যাবে। ওঠ, যা রেডি হয়। কেয়া চায়ের কাপখানা হাতে নিয়ে উঠে দাঁড়ে। প্রস্থানের পূর্ব মুহূর্তে দরজার সামনে গিয়ে দাঁড়িয়ে খেয়ার দিকে তাকিয়ে বলে, শেষ একটা উপদেশ শুনবি? না। ভীষণ দরকারি একটা উপদেশ। চিরুনি কিন্তু আমার হাতের কাছেই আছে কেয়া। কেয়া দরজা ছেড়ে চলে যায়। অতঃপর পর্দার আড়ালে নিজেকে লুকিয়ে মুখ বের করে বলে, দুজন মানুষ একটু সচেতন নাগরিক হিসেবে বসবাস কর সমাজে, সাথে কাটা ছেঁড়ার দিকেও একটু নজর রাখ। আশেপাশে মানুষজনও তো থাকে। আশেপাশের মানুষজন বলতে তো আমি শুধু তোকেই দেখছি, যে এই একটা বিষয় নিয়ে কন্টিনিউয়াসলি আমাকে জ্বালিয়ে যাচ্ছে। আর কারো মাথা ব্যথা নেই, তোরই যত চিন্তা। আমার তোর বড় খেয়া, সম্মান দিতে কেয়ার কথা শেষ হয় না।
এর আগেই ছুড়ে আসে সবেগে খেয়ার হতে চিরুনি খানা। এমন উদ্ভট সম্মান জানানোর পদ্ধতি দেখে কেয়া সঙ্গে সঙ্গে পর্দার আড়ালে চলে যায়। শব্দ করে হেসে ওঠে দ্রুত পায়ে প্রস্থান নেয় রুম হতে। হাতে ঘড়ি পড়তে পড়তে খেয়া আয়নার সামনে এসে দাঁড়ায়। ওন্নার ভাঁজ ঠিক করে বিড়বিড় করে ঝাঁঝালো কণ্ঠে উচ্চারণ করে, সব দোষ আপনার, আপনার জন্য এসব শুনতে হচ্ছে আমাকে। আর একবার আসুন, মরিচের ঝাল লাগিয়ে রেখে দিব ঠোঁটে। বেলা 11টা প্রায়। ধরনীর সূচনা ততক্ষণে ছড়িয়েছে বেশ। সূর্যের রক্তিমাভা ফুটে উঠেছে আকাশের কোলে। জারুল সোনালো কাশ্মীরি লতার আগুন ঝরা রূপ ছড়িয়ে পড়েছে নীলিমার বুকে। চারিদিকে টুকরো টুকরো বেগুনি গোলাপি হলুদের মেলা। পুরো রাস্তা জুড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে তা সাড়ম্বরে। কালো মেঘ ছাড়িয়ে আকাশে উঠেছে সাদা মেঘের ভেলা। আজ কতগুলো দিন পর চিরপরিচিত সেই ড্রাইভিং সিটে বসেছে খেয়া। নিজ হাতে চালাচ্ছে গাড়ি। শরীর এখন তার বেশ ভালো। হাঁটা চলা কিংবা ছোটোখাটো ব্যায়ামে কোনো অসুবিধা হচ্ছে না। যদিও সি সেকশনের ব্যথাটা একটু একটু থেকেই যায়, তবুও স্ট্রং ইমিউনিটি, ডাক্তার আপ্রোচ আর নিয়মিত কনসালটেশন তাকে করে তুলেছে আত্মবিশ্বাসী। ধীরে ধীরে আগের খেয়া হয়ে ওঠার প্রয়াস তার। কিন্তু এসব কিছুর ভিড়ে মনের গহীনে কোণে তার প্রত্যাশাকে সে লুকিয়ে রেখেছে নিজের মতো করে। এতগুলো দিন অতিক্রম হয়ে গেল, পুরো দিনের একটা ভাগে মনে পড়বেই তার বাচ্চার কথা। কি ভাবছিস? কি? খেয়া ড্রাইভিং হতে খানিকটা মনোযোগে বিঘ্নিত হতেই আবার ফিরে আসে নিজের জগতে। নিভৃতে ফেলে দীর্ঘশ্বাস শত স্ফূর্ত কণ্ঠে বলে, ভাবছি অধ্যক্ষ স্যার সুপারিশ করবে কিনা। মেডিকেল সার্টিফিকেট সব এনেছিস? সব এনেছি। বাবাকে বললেই কিন্তু হয়ে যেত খেয়া, তোকে এত ব্যস্ত হতে হতো না। সাবারের মাঝে ঢুকে পড়েছে গাড়ি। স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে খেয়া রিয়ার ভিউ মিররে তাকিয়ে ক্ষীণ হেসে বলে, তোকে অনুকরণ করছি, বড়গুলো যেদিকে আমিও সেদিকে। খেয়া নির্মল হাসে খেয়ার কথায়। জানালার কাছে দৃষ্টি রেখে বলে, আমার এসব ভালো লাগে না। সাধারণ হয়ে চলা, নিজের কাজ নিজে করার মধ্যে আলাদা একটা শান্তি, আমি সেটা উপভোগ করি। দাদি বউ বলে না, গতর খাইটা কাজ করো মেলুক, কাজের মর্ম বুঝবা। খেয়া হেসে ওঠে। আসলেই তাই। জয়া আপুকে দেখে কেয়া, কেয়াকে দেখে সেই একইভাবে গড়ে উঠেছে। পারিবারিক বিষয়গুলো বাদে শিক্ষা জীবনে বা অন্য ক্ষেত্রে কখনো বাবার প্রভাব খাটায়নি কেউই। স্বইচ্ছায় মুখ ফুটে পরিচয়ও দেয়নি কখনো। এরপরে তো ছিল দাদিপুর নিষেধাজ্ঞা। তিনজনকেই শিখিয়েছে নিজেদের কাজ নিজেদের করার অভ্যাস। সেনা শপিং কমপ্লেক্সের নিচে গাড়ি পার্ক করে দুবোন চলে যায় টপ ফ্লোরে। ঘুরে ঘুরে দেখতে থাকে বিয়ের জন্য প্রয়োজনীয় কিছু জিনিস। কসমেটিক্সের দোকান হতে কিছু জিনিস কিনে বের হতে হতে 11:30 বেজে যায়। কিছু লেহেঙ্গার কালেকশন দেখে যাই চল। কোন প্রোগ্রামের জন্য? হলুদের জন্য। তুই না অর্ডার দিয়ে বানাবি, রেডিমেড কেন? দেখবো জাস্ট আয়। তুই আসলেই একটা ভেজাল কেউ, সময় নষ্ট আমার। একগাদা লেহেঙ্গার সমাহার বিছানো হয়েছে সামনে। কালেকশনগুলো বেশ ভালো, কিন্তু কালার চয়েসের ক্ষেত্রে বেঁধেছে বিপত্তি। কে দুটো লেহেঙ্গা নিয়ে মিররের সামনে গিয়ে দাঁড়িয়ে নিজের সঙ্গে ধরে দেখতে থাকে। কম্বিনেশন আর সিঙ্গেল কালার? কম্বিনেশন ভালো, কিন্তু এটার ইয়েলো অরেঞ্জ বর্ডারে ডিপ সিকোয়েন্সের কাজ করা। এটা দেখ, স্টোন বেশি। অতিরিক্ত অতিরিক্ত সিলেক্টিভ পারসন তুই। কে আবারও সন্ধান চালায় লেহেঙ্গার কালার বাছাই করতে। দু একটা কম্বিনেশন কালার দেখতে দেখতে বের করে আরেকটা কালার। ইয়েলো গোল্ড। শিলবাড়ির ধোপারানের কালার চুজিং লেভেল তো লো কোয়ালিটির। এইসব কেন ওকে দায়িত্ব দিয়েছেন ভাবি? আপনি একটা সিলেক্ট করে দিন। পুরুষালী ভারী কণ্ঠস্বর। কেয়া খেয়া একযোগে পিছন ঘুরে তাকাতেই দেখতে পাই সাদা টি শার্ট, চোখে সানগ্লাস পরিহিত পুরুষ অবয়টিকে। গরমের কবলে যার কপালে জমেছে মৃদু সেদুকণা। ফকিরাপুলের বাদশাহ এখানে কি করছে? যোগ্য এমপি সাহেবের অযোগ্য কন্যার নিপীড়ন সহ্য করতে। তুই বলেছিস সেই চাম্বা দুটাকে এখানে আসতে। ঘষিটি বেগমের বংশধর হয়ে যাচ্ছিস তুই দিন দিন খেয়া। তোর দেখি চয়েস বেশ খারাপ। এই জন্যই তো তোকে সিলেক্ট করেছি। খেয়া হুট করে হেসে ওঠে। ধ্রুবের চোখে সে হাসি ধরা না দিতেই সঙ্গে সঙ্গে স্বাভাবিক হয়ে যায়। ভাবি, আপনার বোনের শিক্ষার ঘাটতি ব্যাপক।
বুঝতে পারছি নকল করে পাশ করে এত দূর এসেছে, কিন্তু কিছু তো ভদ্রতা অর্জন করা উচিত ছিল। তোকে কে বলেছে আমি নকল করে পাশ করেছি? এসব আবার বলতে হয় নাকি? তোর মুখে কপালে স্পষ্ট লেখা, আমি চুরিবিদ্যা অর্জনকারী এক অকৃতকার্য শিক্ষার্থী। ভাগ্যের জোরে গ্রিন কার্ড পাওয়া এক অকাল কুষ্মাণ্ড। কেয়া দুজনের ঝগড়ার শুভ সূচনা হওয়ার পথে বাধা হানে। একবার শুরু করলে এরা যে কোথায় গিয়ে থামবে সেটা জানা মুশকিল। মারামারি পর্যায়ে চলে গেলে সমস্যা। স্টপ স্টপ, দয়া করে এখানে কলহ দাঙ্গা হাঙ্গামার সূচনা ঘটাবেন না কেউ। কেয়া যা, এটা রেখে আয়, ভাইয়ের পছন্দ হয়নি। এসব ভাইয়া টাইয়া পছন্দে কিছু বোঝে নাকি? আমি এটাই নেব। তুই না বললি জাস্ট দেখবি? ডিসিশন চেঞ্জ করেছি। কেউ আমার রুচি নিয়ে প্রশ্ন করবে আর আমি সেটা মানবো, হতেই পারে না। এটাই নিব। ভেবে বলছিস তো? শতভাগ। ধ্রুব পকেট হতে ফোন বের করে কাউকে কল করার উদ্দেশ্যে এক নজর কিয়ার দিকে তাকিয়ে বলে, খারাপ নয়, এই ড্রেস পরে ওভারব্রিজে বা ফুটপাতে একটা থালা নিয়ে বসলে ভালো টাকা ইনকাম করতে পারবে। খেয়া, 3rd ফ্লোর থেকে কাউকে ধাক্কা মেরে গ্রাউন্ড ফ্লোরে ফেলে দেওয়ার অপরাধে কি জেলে যেতে হবে? খেয়া দীর্ঘশ্বাস ফেলে দুজনের দিকে তাকাই, ভাবলেশীন কণ্ঠে বলে, আমি লয়ের স্টুডেন্ট নই, কত ধারায় কি শাস্তি কিভাবে বলি? ধ্রুব একটু সরে ফোন নিয়ে কথা বলতে ব্যস্ত হয়ে উঠতেই কিয়া হাতে রাখা লেহেঙ্গাটা কেনার জন্য ব্যতিব্যস্ত হয়ে পড়ে। শুধু শুধু পাগলামি করবি না কেয়া, এই লেহেঙ্গা কিনে তুই জীবনেও পরবি না, সেটা আমার জানা আছে। অবশ্যই পরবো, ওকে দেখিয়ে দেখিয়ে পরবো। দাদি বুকে কিন্তু আমি বলে দিব। সুন্দর আছে তো? হোক সুন্দর, চল এখন। আমার হাতে আর 15 মিনিটের মতো সময় আছে। ধ্রুব ভাইয়া অনেক কষ্টে টাইম ম্যানেজ করে এসেছে, দুজনে একটু সময় কাটা। এসব ঝগড়ার পার্মানেন্ট সলিউশন খোঁজ। কিন্তু লেহেঙ্গাটা আমার সত্যিই পছন্দ হয়েছে খেয়া। খেয়া কেয়ার হাত ধরে হাঁটা শুরু করে প্রস্থান নেওয়ার। এখন সে পছন্দ অপছন্দ কথা শুনতে নারাজ। 2 সাপের নেউলেকে একসঙ্গে করে দিয়ে সরাসরি চলে যাবে ভার্সিটিতে। অনেক কাজ পেন্ডিংয়ে। পার্কিং লটে এসে কেয়াকে রেখে খেয়া দ্রুত পয়ে যায় নিজের গাড়ি বের করতে। হাত ঘড়িতে সময় দেখতে দেখতে নাজেহাল অবস্থা তার। এটা ধর। কেয়া ঘাড় ঘুরিয়ে তাকায় পিছন দিকে। ধ্রুবের হাতে শপিং ব্যাগ দেখে ভুরু কুচকায়। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলে, কি এটা? হবে কিছু একটা, ধর। কেয়া মুখ লটকায় ধ্রুবের দিকে চেয়ে। দুহাত বুকের সঙ্গে ভাঁজ করে অন্যদিকে তাকিয়ে নির্মেদ স্বরে বলে, দুঃখিত, আমি নিতে পারবো না। ভয় নেই, ফুটপাতে বসতে হবে না, আমার বাসায় বসবি শুধু। একদিনেই বড়লোক হয়ে যাবি। কেয়া ছোট ছোট চোখ করে ধ্রুবের বাড়ানো হাতের দিকে তাকায়। কয়েক সেকেন্ড নিজের দাম্ভিকতা দেখিয়ে বলে, কারো অনুরোধ আমি আবার ফেলতে পারি না, দয়ার শরীর ভেবে নিলাম। ধ্রুব মৃদু হাসে আড়ালে। শপিং ব্যাগটা কেয়ার হাতে তুলে দিয়ে ফের গম্ভীর ভাব বজায় রেখে বলে, মামা মামি তোর জন্য অপেক্ষা করছে। কোথায়? গেলেই জানতে পারবি। কিন্তু বাবা জানলে? এমপি সাহেবের দায়িত্ব আমার ঘাড়ে এখন, চুপচাপ করে দাঁড়িয়ে থাক। কাট গলায় বলা কথা শেষ হতেই ধ্রুব পা পারে গাড়ি আনতে। কেয়া তার যাওয়ার পথে এক মুহূর্ত তাকিয়ে থেকে শপিং ব্যাগের দিকে নজর দেয়। হলুদ সোনালি মিশেলে সেই লেহেঙ্গা, যার দোপাট্টায় লেগে থাকা সাদা ছোট্ট পাথর সূর্যের আলো পড়তেই দিয়ে উঠছে ঝিলিক। কেয়ার নয়নজোড়া বিস্মিত হয়ে ওঠে। ঠোঁটের কোণে ফোটে শত স্ফুট হাসি। নম্র চাহনিতে সে তার অসহ্য পুরুষের যাওয়ার পানে ফের তাকায়, যে চাহনিতে প্রকাশ পায় ব্যক্তিগত মাকাল ফল। সিটি কর্পোরেশনের ডাস্টবিনের প্রতি তার একরাশ মুগ্ধতা। নির্দিষ্ট জায়গা হতে গাড়ি বের করে খেয়া সরাসরি গাড়ির সমেত কেয়ার দিকে এগিয়ে আসে। গাড়ির হর্ন বাজিয়ে উইন্ডো নামিয়ে মুখ বের করে বলে, একটা উপদেশ শুনবি কেয়া? কি? দুজন মানুষ একটু সচেতন নাগরিক হিসেবে বসবাস কর সমাজে, সাথে ঝগড়াঝাটির দিকেও একটু নজর রাখ। আশেপাশে মানুষজনও তো থাকে। কেয়ার কথা কেয়াকেই ফেরত দিয়ে চোখ টিপ মেরে উইন্ডো নামিয়ে ফেলে খেয়া। উত্তপ্ত রোদ্দুরে গাড়ির গতি বাড়ি মুহূর্তে বের হয়ে যায় শপিং কমপ্লেক্স হতে। রেখে যায় এক অবলাকান্ত নারীকে, যে আপাতত হারিয়েছে সদুত্তর। ধুলোমাখা মধ্যাহ্ন প্রহরে ভার্সিটির মূল ফটকে এসে পৌঁছায় খেয়া। গাড়ি নিয়ে আসলে সে সবসময় এদিকটাতে পার্কিং করে ডিপার্টমেন্ট অবধি হেঁটে যায়। ক্যাম্পাসের চারপাশটা সারিবদ্ধ গাছগুলোর ছায়া মারাতে, ফুটন্ত ফুলগুলো স্নিগ্ধতা নিতে নিতে কখন যে বেশ খানিকটা পথ পাড়ি দিয়ে নিজস্ব ভবনের সামনে এসে দাঁড়ায় খেয়ালই থাকে না।
পার্কিং করার জন্য গাড়ি ঘোরাতে গিয়ে উইন্ডো তুলে পিছন দিকটায় নজর দেয় সে। একাধিক গাড়ি সেই সাথে সরু জায়গা, দেখে শুনে না রাখলে একটার সঙ্গে একটা স্কেচ লেগে যায়। চোখের দৃষ্টি তার পিছন হতে সামনে রাখতেই ফ্রন্ট মিররে গিয়ে স্থির হয়। কিছু একটা ভাবতেই সঙ্গে সঙ্গে সে ঘাড় ঘোরায়। শাহরিয়ার। নিজের দৃষ্টিতে আটকানো মানবটা যে শাহরিয়ার সেটা কি আর নিশ্চিত হোক এক নজরে দেখা, তবুও সে চিনতে পেরেছে। কিন্তু এই সময় এখানে কেন? আর এই ভার্সিটিতে ওর এত কী কাজ? প্রায় এখানে আসা যাওয়া লেগে থাকে। মাথার মধ্যে প্রশ্নেরা জট পাকাতে শুরু করলেই কেয়া পার্কিং করা ছেড়ে ফের গাড়ি ঘুরিয়ে মাত্র 500 সামনের গাড়িটাকে ফলো করতে শুরু করে। ক্যাম্পাসের ভিতরে গাড়ির নির্দিষ্ট গতিসীমা থাকার কারণে দুটো গাড়ি মোটামুটি ধীর গতিতে চলতে শুরু করে। ঘড়ির কাঁটায় 11:55 বেজে চলেছে, কিন্তু সামনের গাড়িটা কোথাও স্থির হচ্ছে না দেখে কেয়ার ভিতরে আলোড়ন সৃষ্টি হয়। কয়েকটা ভবন নিমিষেই পার হয়ে এগিয়ে চলেছে সামনে। যাবে কোথায় এই ছেলে? বাংলা ডিপার্টমেন্ট। প্রায় 5 মিনিট অতিবাহিত হয়ে যাওয়ার পর শাহরিয়ারের গাড়িটি থামে বাংলা বিভাগের সামনে গিয়ে। কেয়া কিছুটা দূরত্ব বজায় রেখে গাড়ির গতি কমিয়ে ফেলে। সর্বনিম্ন গতিতে সে ইউটার্ন নেওয়ার জন্য ধীরে ধীরে এগোতে থাকে সামনে। ওনার দ্বারা মুখটা আবৃত করে সে শাহরিয়ারের গাড়ি পাস করার মুহূর্তে খেয়াল করে দুটো ছোকরা এগিয়ে এসে দরজা খুলে দিচ্ছে তার। এক পলক কোনোভাবে সেদিকে দৃষ্টি বুলিয়ে চলে যায় সেখান হতে। দুপুর 1:30। ডিপার্টমেন্ট হেডের সঙ্গে কথা সারার পর খেয়া গিয়েছিল রেজিস্ট্রারের কাছে গিয়ে আবেদনপত্র জমা দিতে। সেখান হতে তার আবেদন ও মেডিকেল সার্টিফিকেট পর্যালোচনা শেষে ক্লাসে অনুমতির জন্য সুপারিশ করতে ফের পাঠানো হয় অধ্যক্ষ স্যারের কাছে। লম্বা সময় পর অধ্যক্ষ স্যার সব কিছু বিবেচনা করে দেয় তাকে অনুমতি। সুদীর্ঘ প্রসেস, এক জায়গা হতে আরেক জায়গায় ছোটাছুটি শেষে ক্লান্ত সই নিয়ে সে চলে যায় সরাসরি ক্যান্টিনে। শৈলী তিশারা সব ল্যাবে মেসেজ দিয়ে জানিয়েছে 10 মিনিট অপেক্ষা করতে। হালকা পাতলা কিছু খাবার অর্ডার দিয়ে খেয়া গা এলিয়ে দেয় চেয়ারে। এক বোতলের অর্ধেক পানি শেষ করে নিজেকে করে ক্ষান্ত। কোন জীবনের রানী এখানে বসেছে? বাহ বাহ। শেষাত্মক ভঙ্গিতে বলা কথার ধরন কর্ণকুহরে পৌঁছাতেই খেয়া সজাগ দৃষ্টি মেলে। চোখ তুলে তাকানো মুহূর্তেই তার মুখোমুখি চেয়ার টেনে বসে পড়ে শাহরিয়ার। আশেপাশে পোষা প্রাণীগুলো সেই সাথে ছড়াতে থাকে চারপাশ আবদ্ধ করে। কাঁধ বরাবর চুলার খোঁচা খোঁচা দাড়িতে ভরপুর। মুখরেখার বিস্তর পরিবর্তন, গায়ের রং তামাটে বর্ণ হয়ে এসেছে। চোখে আটানো সানগ্লাস, হাতে সাদা ব্যান্ডেজ, তবে আগে চেয়ে সেটা ছোট করে বাঁধা। খেয়ার সূক্ষ্ম নজর বন্দিতে শাহরিয়ারের বাক্যরূপ ধরা পড়তেই চোখ সরিয়ে নেয় সে সঙ্গে সঙ্গে। শক্ত জল ভেদ করে বলে, আমি আবর্জনা পছন্দ করি না, জায়গা পরিষ্কার করলে খুশি হতাম। শাহরিয়ার বাঁকা হাসে। খেয়ার দিকে আরেকটু এগিয়ে কণ্ঠ নামিয়ে বলে, তোমাকে দেখার জন্য না হয় আবর্জনাই হলাম একটু। সহ্য করে নাও ভাবিজান, কদিন পরে দেখা। ফলো করার কি দরকার ছিল? আমাকে বললেই তোমার কাছে হাজির হতাম, দেখা দিতাম একমাত্র ভাবিজানের কাছে এসে। খেয়া ছোট্ট করে দীর্ঘশ্বাস ফেলে। শকুনি দৃষ্টি ঠিক তার উপরে পড়েছে, ধরে ফেলেছে ফলো করার বিষয়টা। চোখ তো একটা আধ মরা হয়ে আছে, আর একটা খোয়ানোর শখ না থাকলে দূরত্ব বজায় রেখে চল। আর ক্যাম্পাসে বহিরাগত থার্ড ক্লাসগুলোর আনাগোনা হয়েই থাকে, ওসবদের আমি করব ফলো? সিরিয়াসলি ভাবিজান, তুমি কিন্তু দারুণ একটা মাল। মাহাদীপ একদম খাপে খাপে চয়েস করছে। এত কিছু হয়ে যাওয়ার পরেও ভেবেছিলাম দমে যাবে, কিন্তু সাহস তো দেখি এখন দ্বিগুণ বেড়েছে। ভেবেছিলাম কথাটার অর্থ কি? ইনডাইরেক্টলি বুঝালি নিকৃষ্ট কাজগুলো তুই করেছিস। শাহরিয়ার চেয়ারে গা ছেড়ে দিয়ে উচ্চ শব্দে হেসে ওঠে। বিদঘুটে হাসির তোর ক্যান্টিন জুড়ে ছড়িয়ে যায় মুহূর্তেই। আশপাশে উপস্থিত সব অবাক চাহনি মেলে তাকিয়ে দেখতে থাকে তাদেরকে। ধোয়াত ভাঁজ করে অতপর এগিয়ে আসে এসে খেয়ার মুখের কাছাকাছি, কণ্ঠ খাদে নামিয়ে বলে, নো বেব, আমি কি তোমার মতো সুইটহার্টকে হার্ট করতে পারি? এসব আমি কেন করব? তোমার মন মজানোর অপেক্ষা আছি তো আমি। আই থিঙ্ক এসব কিছু মাহাদীপ নিজেই করেছে। ও তোমার সঙ্গে গেম খেলছে। ইজ আ ভেরি ক্লেভার ব্রেইন প্লেয়ার। ডোন্ট ক্রস ইউর লিমিট স্টুপিড। ওফ, মেজরের নামে কিছু বললেই তো আবার আগুনের লেলিহান শিখার মতো জ্বলে ওঠো তুমি। আঙ্গার ছাই হয়ে যায় তোমার।
তবে দেখতে কিন্তু বেশ হট লাগে। কেয়া ক্রুদ্ধ দৃষ্টি মিলে চোখে চোখ রেখে তাকিয়ে থাকে শাহরিয়ারের দিকে। চোখের পাতা পর্যন্ত স্থির করে ফেলে সে। নিঃশব্দ আগুনে স্ফুলিঙ্গ ছড়াতে থাকে চাহনি তারা। শাহরিয়ার কেয়ার এমন কঠিন চাহনি দেখে কিছুটা অবাক হয়ে বলে, ভাই এত জোশ আসে কই থেকে? মেয়ে মানুষ তুই, আমাকে চোখ দিয়ে ভরসা করে সাহস পাস কেমনে? তোকে কেটে নদীতে টুকরো টুকরো করে ভাসালেও আমার চোখের ভস্যতা কমবে না। রিয়েলি? আমি তো তোর আগুনেই দগ্ধ হতে চাই। প্লিজ ডার্লিং। ওকে, আই অলসো ওয়েটিং টু সি ইয়োর ট্রাজিক ফেট, টপ বয়। শাহরিয়ার হিংস্র দৃষ্টিতে খেয়ার দিকে তাকায়। টপ বয় কথাটা শুনে বিক্ষুব্ধ কণ্ঠ ঠেলে বলে, শালি খুব দিমাগ তোর। পেছনে মাহাদীপ না থাকলে কবে তোকে আমার একটা সুযোগ পাই। নির্লজ্জের সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিস। মাহাদীপকে দেখলে বাপের নাম ভুলে যাস, অথচ মুখে ফুটাস বড় বড় বুলি। আমি শাহরিয়ার কোনো বালকে দেখে ভয় পাই না। মাহাদীপ জানোয়ারটাকে সুযোগ মতো কবজা করে ধরে নেই, তারপর তোর দিমাগ ছোটাবো। কেয়া বিদ্রুপ হাসি শাহরিয়ারের শাসন দেখে কণ্ঠে শীতলতা এনে বলে, ভয় পেয়ে যাচ্ছি তো। শাহরিয়ার তীক্ষ্ণ চোখে খেয়ার উল্টো ব্যঙ্গাত্মক বাণী শুনে হাত টেনে ধরে। মুঠো পাকিয়ে নিজের কাছে এনে মৃদু গর্জন তুলে বলে, শালি খুব ইগো তোর, তাই না? ইগোর চোটে মুখে আগুন ঝরে। কে এক ঝটকে শাহরিয়ারের হাত হতে নিজের হাত ছাড়িয়ে নেয়। টেবিলের উপরে রাখা পানি গ্লাস হাতে নিয়ে শাহরিয়ারের মুখ বরাবর নিক্ষেপ করে উঠে দাঁড়িয়ে বলে, এস আই হ্যাভ লটস অফ ইগো। প্রয়োজন হলে আগুন কেন, মুখ হতে দাবানল ছুটবে। হোয়ার মাই ম্যান হ্যান্ডেলস মাই বিগ ইগো। সেখানে তুই কোন ক্ষেতের মোলা? বৈশাখের কয়টা দিন পেরোতে না পেরোতেই দেখা দিয়েছে কাল বৈশাখী ঝড়। তুমুল বৃষ্টির তোড়ে পথচারীর যেন পথভোলা দায়। উত্থাল পাত্থাল ঝড়ো হাওয়ায় গাছগুলোর ডাল ভেঙে সারা রাস্তা জুড়ে একাকার। কে বলবে এটা সান্নাহ কালের শুরু? মনে হচ্ছে সন্ধ্যা শেষে রাত নামার জোগাড়। খেয়া একটু অপেক্ষা করি, এর মধ্যে আর সামনে এগোনো সম্ভব নয়। দেরি করলে আর দেখতে পাবো না শৈলী, আমার হাত পা কাঁপছে দেখ। তোর হাত পা আর আমার আত্মা কাঁপছে। লাস্ট ইউনি কালচারাল প্রোগ্রামে ওর সাথে আমার কোলাবোরেশন ছিল, সব কিছু একসঙ্গে অ্যারেঞ্জ করেছি। মেয়েটা এত সুইট এত কিউট ছিল, আমি জাস্ট নিতে পারছি না। ভিজে যাই চল। খেয়ার বাড়ানো পথে তিশা হাত টেনে ধরে। চোখে মুখে আতঙ্ক তার রেশ ছাপিয়ে নীরব স্বরে বলে, তোর শরীর খারাপ করবে খেয়া, এখন আর আগের মতো সব নেই, চাই যা খুশি তাই করবি, একটু বৃষ্টি কমুক তারপরে। এর মধ্যে না বের হওয়া ভালো। কেয়া ঠোঁট গোল করে মলিন মুখে দীর্ঘশ্বাস ফেলে। চারপাশটাও হুট করে কেমন জানি তার অসহ্য লাগছে। চেনা জানা মানুষগুলো কেমন অকারণে নিঃশেষ হয়ে যাচ্ছে। নিজের কোলের সন্তান চলে যাওয়ার পর থেকে যে কোনো কিছুর শূন্যতে তাকে অস্থির করে তোলে নিদারুণ চিত্রে। সেখানে আবারও জলজ্যান্ত একটা মানুষের হঠাৎই চিরবিদায়। শৈলীর দৃঢ় দৃষ্টিতে চোখে পড়ে নীল রঙের দুটো গাড়ির ভার্সিটি মুখ গমন। সাইরেন বাজিয়ে বজ্রপাতের মৃদু ঝঙ্কারকে প্রমোষিত করে ছুটে চলছে ক্যাম্পাসের ভিতর। ছাতা মাথায় মানুষগুলো বৃষ্টিতে আধভেজা হয়ে ঢুকছে একে একে। এবারে বৃষ্টির কমার আশায় থাকলে আমাদের আর দেখা হবে না। তোরা আমাকে নিয়ে চিন্তা করিস না প্লিজ, আমার কিছু হবে না, চল বের হই। কেয়ার আত্মবিশ্বাসীও সুরে তিশা শৈলী একে অপরের মুখ চাওচাই করে। কপালে তাদের খানিক চিন্তার ভাঁজ দেখা দিল। সামনে দাঁড়ানো রমণী দৃঢ় কণ্ঠস্বর কিছুটা হলো ভরসা যোগায়। রাস্তার পাশে টং হতে তুমুল বৃষ্টির মাঝে তিনজনে একযোগে বের হয়ে যায় ভার্সিটির উদ্দেশ্যে। নতুন বর্ষের দেহ স্পর্শ করা বৃষ্টি বর্ণের ছোঁয়া আজ করে না তাদের পুলকিত মন, বরং বিষণ্ণতা সম্ভার চেপে ধরে মস্তিষ্ক জুড়ে। বাংলা ডিপার্টমেন্টের চতুর্থ বর্ষের নিরুপমা নামের মেয়েটা আত্মহত্যা করেছে। প্রীতিলতা হলের পশ্চাৎ পার্শ্বে জঙ্গলের মধ্যে পাওয়া গিয়েছে তার মৃতদেহ। বিষয়টি আত্মহত্যা হিসেবে সুস্পষ্ট করেছে তার নিজ হাতে লেখা চিরকুটখানা, যেখানে সে হতাশায় নিমগ্ন থেকে উল্লেখ করেছে নিম্ন সিজিপিএ, মানুষের কথার বান, ফ্যামিলির প্রেশারে সে ক্লান্ত জর্জরিত, নিজেকে মুক্তি দিতেই এই পথ বেছে নেওয়া। আকাশে কালো মেঘ আরও আধার ঘনিয়ে বসেছে। মুষলধারে ঝরা জলের নেই কোনো থামাথামি। প্রীতিলতা হলের পাশে জঙ্গলের গাছগুলো বৃষ্টিতে ভিজে কালো হয়ে উঠেছে। পাতাগুলো ভারী হয়ে ঝুলে পড়েছে নিচু হয়ে।
কাক ভেজা শরীর নিয়ে মানুষের ভিড়ের মাঝে উপস্থিত হয় খেয়া শৈলী তিশা। শুধু তারা নয়, পুরো ভার্সিটির এক অংশ এসে ভিড় জমিয়েছে সেখানে। নিরুপমার মৃত্যু অনাকাঙ্ক্ষিত, সদা হাস্যোজ্জ্বল মেয়ের এমন মৃত্যু যেন সত্যি কাম্য নয় তাদের কাছে। পুরো ভার্সিটিতে মেয়েটা ছিল বেশ পরিচিতি। সাংস্কৃতিক ধারার অনবদ্য অংশগ্রহণ তাকে করে তুলেছিল জনপ্রিয়। সেই মেয়ের এমন পরিণতি প্রশ্নবিদ্ধ করছে সবাইকে। পুলিশ এসে নিরুপমার মৃতদেহের চারপাশে হলুদ টেপ দ্বারা ঘেরাও করে রেখেছে। ফরেনসিক টিমের প্রয়োজনীয় নমুনা নেওয়া শেষে তোলা হবে গাড়িতে, করা হবে পোস্টমর্টেম। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে ডিপ্রেশন থেকেই এমন কঠিন সিদ্ধান্ত নেওয়া। মানসিক অবসাদে ভুগছিল সে, কিন্তু কতটুকু তা যৌক্তিক এখনও অনিশ্চিত। মাটি থেকে ঠান্ডা ভাব উঠছে, গন্ধ আসছে ভেজা মাটির, পচা পাতার আর কোনো এক অদৃশ্য বিষাদের। বৃষ্টির শব্দে ঢাকা পড়ে যাচ্ছে কাছের মানুষের কান্না, কারো কারোর কৌতূহলী ফিসফাস। এমন মৃত্যু মেনে নেওয়াটা যেন প্রত্যেকের কাছে হয়ে দাঁড়িয়েছে অসম্ভবের চূড়া। রাফার কথা ভীষণ মনে পড়ছে। শৈলীর চোখ বেয়ে বৃষ্টির স্রোতে ভেসে যায় এক ফোঁটা নোনা জল। কিয়া তিশা নির্বিকার চিত্রে দেখতে থাকে ভিড়ের মাঝে ঠিক 1 বছর আগে রাফার প্রতিচ্ছবি। এক নিথর দেহ, প্রাণহীন এক অবকায়া। সেদিন বৃষ্টি ছিল না, কিন্তু মনের ভিতরে ঝরেছিল তাদের অশ্রুমাখা কঠিন বর্ষণ, ঠিক যেমন আজকে ঝরছে নিরুপমার বন্ধুবর্গের মাঝে। পরিবার, আত্মীয় স্বজন সহ তাদের সবার আহাজারি কান্নায় ভারী হয়ে উঠেছে বৃষ্টিমুখর দিনের এই বেলা। খেয়া ভারী নিঃশ্বাস ফেলে, চোখ তার টলমল হলো, গড়ায় না পানি। কিছু কিছু মানুষের বিয়োগান্ত সত্যি ভোলা নয়, উঠতে বসতে চলতে ফিরতে কোনো একভাবে তারা নির্দ্বিধায় বিচরণ ঘটাবেই, মনে করাবে এই যে আমি এখানে ছিলাম, তোমাদের মাঝে ছিলাম। স্মৃতির পাতার পৃষ্ঠা উল্টে দেখ, তোরা আমাকেই পাবি। মলিন মুখে হাসি খেয়া তিশা শৈলী হতে অদূরে ভিড়ের মাঝে দাঁড়ানো উৎসকল্পের দিকে চোখ রাখে সে। প্রত্যেকের কাছে এই ব্যথা, এই রক্তক্ষরণগুলো পরিচিত, এবং সেটা খুব গভীরভাবে। নিরুপমার কাছের মানুষগুলো যে বেদনায় নীলা আসক্ত, এই বেদনা তাদেরকেও দিয়ে গিয়েছে যাতনা। নিরুপমা প্রীতিলতা হয়ে থাকতো শৈলী। 1.5 বছর হলো হলে উঠেছে। তোর সাথে কি শেয়ার করেছিল ও যে লাইফ নিয়ে ডিপ্রেসড বা এমন কিছু? শৈলীর গাল বেয়ে চুয়ে পড়া পানি হাত দিয়ে নিমজ্জিত করতে করতে বলে, শুনলে অবাক হবি, ওর চঞ্চলতা দেখে বরং আমি ডিপ্রেসড হয়ে যেতাম। একটা মেয়ে এতটা হাসি খুশি প্রাণ খোলা কীভাবে থাকতে পারে? যারা অধিক প্রাণ খোলা তাদের কিন্তু দুঃখ বেশি। এটা ঠিক, কারো মনের ভেতরে তো ঢোকা সম্ভব নয়। দুঃখ বেদনা যার যার নিজস্ব অনুভূতি, কিন্তু সিজি ফ্যামিলির প্রেশারগুলোয় একদম বেমানানোর সাথে, বিশ্বাস কর। বিষয়টা যে কোনো কারণে হতেই পারে, কিন্তু আত্মহত্যা করলে সে রুমে করবে, জঙ্গলে এলো কিভাবে? কেয়ার প্রশ্ন তিশার কর্ণপাত হয়, উদাস কণ্ঠে বলে, কাল রাতেও নাকি হলেই ফিরেনি, বাহিরেই ছিল। বাহিরে এই জায়গাতেই কেন? পয়জন খেয়ে সুইসাইড করলে ভেতরে কি বাহিরে কি, হয়তো সবার হতে নিজেকে আড়াল করতে এরকম একটা জায়গা বেছে নিয়েছিল। কেয়ার মনোপুত উত্তর হয় না। আজকাল কেমন জানি নিজের ভিতরে খুঁতখুঁতানি ভাবটা তার বেশ বেড়ে গেছে। তিশার কথা মোটামুটি গ্রহণযোগ্য হলেও নিজের কাছে স্পষ্টত হয় না। এত বিচার বিবেচনার ভাব কবে থেকে এলো মনি জানে না সে। নিরুপমার দেহটা জঙ্গলের আলো আধারে অদ্ভুত নীলচে সাদা দেখাচ্ছে। চোখ দুটো তার অর্ধেক খোলা, ঠোঁট কোণে জমে আছে বিষের ফেনা, শুকনো হয়ে কালো দাগ হয়ে গেছে। হাতের আঙ্গুলগুলো কুঁচকে আছে, নখের কোণে লেগে আছে মাটি। মনে হচ্ছে শেষ মুহূর্তে কোনো কিছু আঁকড়ে ধরার চেষ্টা করেছিল সে। পায়ে জঙ্গলের কাটা বিঁধে রক্তপাতের আভাস মিলল, বৃষ্টিতে তা ধুয়ে গিয়েছে। শরীরে কোনো রক্তপাত নেই, শুধু বিষের নীলচে ছায়া ব্যতীত। সময় গড়াই সন্ধ্যা বরাবর। সকল কার্যক্রম শেষে স্ট্রেচারে করে মৃতদেহটি অ্যাম্বুলেন্সে তোলা হয়। পুলিশ ঘেরাও করে রাখে চারপাশটা কঠিনভাবে। পরিজন পরিচিতদের ক্রমান্বয়ে ক্রন্দন বাড়তে থাকলে খেয়াল নাজুক হয়ে ওঠে। সন্তান হারানোর অসহনীয় কষ্টটা তাকে স্থির রাখে না কোনোভাবেই। নিরুপমার মায়ের কান্না তার শক্ত মনটাকে ছিন্ন ভিন্ন করার চেষ্টা করলে সে দ্রুত সরে আসে সেখান হতে।
এই অবর্ণনীয় বেদনা তার নিজেরও আছে, যে বেদনা সুযোগ পেলেই নীরবে তাকে রক্তাক্ত করে তোলে। অবাক হয় খেয়া। মা হওয়ার উপাধি নেওয়ার পর হতে সব মায়ের মাঝে আকুতিগুলো স্পষ্ট অনুধাবন করতে শিখেছে সে। অনুভব করতে শিখেছে তাদের ক্লেশতা প্রগাঢ়ভাবে। দৃষ্টি সরিয়ে আনে পর মুহূর্তে। নিমজ্জিত কণ্ঠ উন্মুক্ত করে নিজ মনে বলে ওঠে, যে মা হয় সেই হয়তো বোঝে মায়ের কষ্ট। মাগরিবের আজানের শব্দ ভেসে আসছে, ঘুমট অন্ধকারে ধেয়ে আসছে ধরণী। আজ দিনটা মানুষের জীবনের মতোই সাদা কালো ক্যানভাসে ফুটে উঠেছে, যেখানে স্থান পায়নি কোনো রং তুলির আঁচড়। দম বন্ধ এক অনুভূতি। খেয়া তিশারা সহ বাকি সবাই নিরালয়ে ফেরার পায়তারা করছে। অ্যাম্বুলেন্স চলে গিয়েছে বেশ কিছুক্ষণ আগে, সঙ্গে চলে গিয়েছে নিরুপমার শেষ পদচিহ্ন স্বল্প জীবনের যাত্রা হতে। খেয়া দেখ দিহান ভাই। খেয়া বিভোর ছিল অন্য মানুষকে। শলির চিকন কণ্ঠে দিয়ান ভাই উন্মুক্ত হতেই তার বিভোরতা কেটে যায় তৎক্ষণাৎ। চক্ষু মেলে তাকায় পাশ ফিরে। এই আগন্তুকটার কথা একবার মনে এসেছিল তার। নিরুপমার প্রয়াণে দিহানের অনুপস্থিতি হয়তো তার চোখে দৃষ্টিকটু, কেননা এই ব্যক্তি তার প্রতি যেমন দুর্বলতা প্রকাশ করত, ঠিক তেমনই নিরুপমার প্রতি একই মনে ফুটিয়েছিল দুটো ফুল। কিন্তু বরাবরে নেই, সে কখনোই তা স্বীকার করত না। সাঙ্গপাঙ্গ নিয়ে উদ্ভিদ বিজ্ঞানের ভবনের সামনে দ্বিতীয় টহল জাহির করত খেয়ার প্রতি তার অগাধ ভালোবাসা। কাঙ্ক্ষিত পাত্তা না পেয়ে করত পাগলামি। ভার্সিটিতে সরাসরি পলিটিক্সের সঙ্গে জড়িত থাকায় দাপুটে ভাব দেখাতো বেশ জোরেশোরি করে। তার প্রতি অনুগত বান্দার ছিল না অভাব, কিন্তু ব্যয়ত ঘটত একটু অভ্যন্তরে ঢু মারলে। কানাঘুষা ছেড়ে বেশ স্পষ্টভাবে শোনা যেত বাংলা বিভাগে নিরুপমাকে তার জোর জবরদস্তি করে প্রেমে পড়ানোর প্রয়াস। দলবল নিয়ে তার প্রতিও একইভাবে প্রকাশ করত ভালোবাসার জোয়ার। কালচারাল প্রোগ্রামে নেতা হিসেবে তার উপস্থিতি সবসময় থাকত নিরুপমার পাশাপাশি। খেয়া নিরুপমাকে ব্যক্তিগতভাবে খুব কমই চেনে জানে। যতটুকু চিনেছি দিহানের সূত্রে কিংবা ভার্সিটির পরিচিত মুখ হিসাবে। সৌজন্যমূলক হাই হ্যালো ছাড়া তাদের মধ্যে কখনো সেভাবে কথা হয়ে ওঠেনি। বৃষ্টির ভাঁজ আগের চেয়ে খানিকটা কমে এসেছে। বাতাসের বেগ শুরু হয়েছে প্রবল বেগে। খেয়া জানে না লোক দেখানো নাকি সত্যি কষ্ট থেকে আগমন ঘটিয়েছে সে। ভেজা শার্টে এলোমেলো চুলে উদ্ভ্রান্তের ন্যায় দাঁড়িয়ে থাকলেও চোখ মুখ দেখে বোঝা কঠিন তার দুঃখানুভব। কেননা তার চেলাপেলারা তার হয়ে যেমনভাবে দুঃখ প্রকাশ করে মানুষজনকে জানান দিচ্ছে, তাতে মনে হচ্ছে নিজস্ব দুঃখ সত্যি ভাগ করে নেওয়া যায়। দিয়ান ভাই তার কষ্টের ভাগটুকু তার দলবলের উপরে ছেড়ে দিয়েছে সুন্দরভাবে। দিহানের নিরুপমার সাথে অ্যাফেয়ার ছিল কি? ওদের ডিপার্টমেন্ট জুড়ে গুঞ্জন উঠেছিল, তাই সত্যি কি না জানি না। নিরুপমার ফ্রেন্ড সার্কেল থেকে শুনবি একটু। শৈলী তাকায় খেয়ার দিকে। বৃষ্টিতে চোখ লাল হয়ে এসেছে তার। এর মাঝে আবার নিরুপমার ব্যক্তিগত জীবন ঘাটার আগ্রহ দেখে ভুরু বাঁকিয়ে বলে, ওদের বিষয় নিয়ে আমাদের ভাবার কি দরকার? কেউ বাদ দে, মেয়েটাই তো বেছে নেই। এখন সম্পর্ক ছিল কি ছিল না সেটা ভেবে কি হবে? উৎসের বন্ধু দিহান ভাই এর ডিপার্টমেন্টে পড়ে না? ওর থেকে শুনবি। তোর কি কোনো কিছু নিয়েও সন্দেহ জেগেছে মনে? খেয়া হাঁটা পথে গতি কমায়, সামনে দৃষ্টি রেখে একরোখা কণ্ঠে বলে, দিহান ভাইয়ের দিকে একটু খেয়াল কর। শৈলী খেয়ার কথা অনুযায়ী সাইড ঘুরে তাকায়। দিহানের দিকে চোখ রেখে বলে, করলাম। তাকে কি দেখে কোনোভাবে মনে হচ্ছে সে নিরুপমার শোকে কাতর? তার গেট আপ দেখ, মনে হচ্ছে সেজেগুজে বিদায় জানাতে এসছে। তাই তো মনে শৈলী কথা থামে, খেয়ার দিকে কপাল কুঁচকে বলে, এটা সিম্পল বিষয় খেয়া। যে ব্যক্তি একটা মনে দুজনকে স্থান দিতে পারে তার কষ্টটা লঘু থেকে লঘুতর হবে, এটাই স্বাভাবিক। আর সে হচ্ছে ভার্সিটির নামকরা নেতা, কারো কারো কাছে আবার ড্যাশিং বয়। সে কি প্রিয়তমার প্রণয়নে হাউমাউ করে কেঁদে নিজের প্রেস্টিজ পাংচার করবে? এক নিরুপমা চলে গিয়েছে, এবার পরবর্তী নিরুপমা খুঁজতে হবে না? সোজাভাবে দেখতে গেলে একরকম, কিন্তু বিষয়টা এতটা সহজ নয়। যেখানে পুরো ভার্সিটি জানে দিহানের সঙ্গে নিরুপমার একটা সম্পর্কের কথা, সেখানে সে একদমই যে কাঠপুতুল হয়ে থাকবে এমনটা নয়, বরং নেতা মানুষ সিম্পিতি নেওয়ার ট্রাই করবে মানুষের আরও। দিন দিন তোর তো ভালো ইমপ্রুভ হচ্ছে তৃষা। আমি বরাবরই বুঝদার ব্যক্তি, জ্ঞান বুদ্ধি যথেষ্ট ভালো আমার, শুধুমাত্র তোদের কাছে কোনো মূল্য পাই না।
বুঝেছি, বুঝদার মহিলা তুই, কিন্তু আমি এই ঘোলাটে প্রশ্নের উত্তর কোথায় থেকে পাবো? দিহান কেন কান্না করছে না? এটা তোর চিন্তা বিষয়বস্তু হয়ে উঠেছে। অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে। শলি খেয়ার হাত টানতে টানতে হাঁটা ধরে। গায়ে কাঁপুনি শুরু হয়েছে তিনজনেরই। দিহানের লোক সমাগম থেকে দূরে যেতে যেতে বলে, কোনো লাভ নেই খেয়া এসব প্রশ্ন জমা রেখে মনে, কারণ নিরুপমা সুসাইড করেছে। ওর হ্যান্ডরাইটিংটা আমি প্রোগ্রামে দেখেছি, চিরকুটের সাথে পুরো মিলে গিয়েছে। এরপরেও অস্বীকার করে লাভ আছে? হ্যান্ড রাইটিং আর ওর লেখা চিরকুটের ছবি দুইটা আমাকে দিতে পারবি? কেন, গোয়েন্দাগিরি করবি? ডিটেকটিভ হব। আছে তোর কাছে? আছে। বাসায় গিয়ে পাঠাবি? আচ্ছা। রাত বাজে 12টা। ভেজা চুল নিয়ে বেলকুনিতে স্থির চিত্রে দাঁড়িয়ে আছে খেয়া। দৃষ্টি তার অদূরদর্শিতায় নিবদ্ধ। হালকা হাওয়ায় ভেসে আসছে কদম ফুলের মিষ্টি সুবাস। বর্ষার আগমনে বার্তা হয়ে ফুটিয়েছে তার পুষ্প মঞ্জুরি। সুবাসিত এই ঘ্রাণে খেয়ার মন প্রফুল্ল হয়ে উঠল, মস্তিষ্ক তার বেশ উত্তাল। একই সাথে ঘুরপাক খাচ্ছে অজস্র প্রশ্নের সমাহার আর কিছু সন্দেহতর দৃষ্টিরেখা। অপেক্ষায় থাকা প্রহর কাটে। হাতে থাকা ফোনটা বেজে উঠতে সে চোখ মেলে তাকায় স্ক্রিনে। কাঙ্ক্ষিত পুরুষের ফোন এসেছে অবশেষে। খেয়া ফোনটা রিসিভ করে সোফায় গিয়ে বসে। ব্যস্ত আপনি? সমস্যা নেই, বলো তুমি। বাহিরে এখনো? একটা কাজে বের হয়েছি। খেয়া ছোট্ট করে নিঃশ্বাস ছাড়ে। শুকনো ঠোঁট হালকা ভিজিয়ে কোমল স্বরে ভেঙে বলে, আমি কথা বলতে চাই একটু। মাহাদীপ ড্রাইভিং সিটে বসে এয়ারপোর্ট কানে যুক্ত করে নেন। সিট বেল্ট বাঁধতে বাঁধতে মৃদু হেসে বলল, জি, আমি আপনার কথা শুনতে প্রস্তুত। সময় আছে কি আপনার? হ্যাঁ, আছে। ভিতরে জমে থাকা কুণ্ঠতা উগরে দিয়ে খেয়া নিষ্প্রাণ কণ্ঠে বলে, আমার কিছু ভালো লাগছে না মেজর সাহেব, নিজেকে স্থির রাখতে পারছি না কোনোভাবেই। গাড়ি স্টার্ট করার মুহূর্তেই হাত থামিয়ে ফেলে মাহাদীপ। অর্ধাঙ্গিনের মলিন কণ্ঠ ব্যতিব্যস্ত করে তোলে তাকে। সঙ্গে সঙ্গেই স্টারিংয়ে হাত রেখে তড়িৎ কণ্ঠে বলে ওঠে, শরীর খারাপ লাগছে কি তোমার? পেইন করছে? ম্যামকে ফোন করব? না প্লিজ, শরীর ঠিক আছে, মন ঠিক নেই। কিছু হয়েছে? আমাদের ভার্সিটিতে কি ঘটেছে শুনেছেন কি? মাহাদীপ হাত ঘড়িতে সময় দেখে গাড়ি স্টার্ট করে। দুহাতে স্টিয়ারিং ঘুরিয়ে সেনা ক্যাম্প হতে বের হয়ে আস্তে আস্তে বলে, না, আজকে আমি নেটওয়ার্কের বাইরে ছিলাম। ভার্চুয়াল জগতে এসে তোমার সাথেই সর্বপ্রথম কথা হচ্ছে। কি হয়েছে? কোথায় ছিলেন আপনি? রিমোট এরিয়া ধরতে গেলে নেটওয়ার্ক এক্সিস্ট করে না সেখানে। জৈন্তাপুরের ওই দিকটায়? গোয়াইন ঘাটের শেষ প্রান্তে। আচ্ছা। ভার্সিটিতে কি হয়েছে? সুইসাইড করেছে একজন। মাহাদীপে গাড়ির গতি বাড়তে থাকে ক্রমান্বয়ে। রিয়ার ভিউ মিররে তার তীক্ষ্ণ দৃষ্টি বজায় রেখে বলে, তুমি ছিলে সেখানে? এই জন্যই কি মন খারাপ? সুইসাইড করার মতো মেয়ে নয় সে মেজর সাহেব। একটা লেম এক্সকিউজ দেখাচ্ছে সবাই, আমার মন মানছে না। মাহাদীপ ক্ষীণ ঠোঁট প্রসারিত করে তার অর্ধাঙ্গিনী দ্বিধা দ্বন্দ্ব দেখে। মেয়েটা এখন চোখ খুলে হাঁটা শিখেছে, যাচাই বাছাই করা শিখেছে বেশ। তোমার মন যেটা বলছে সেটা বলো। আচ্ছা, আমাকে কিছু প্রশ্নের উত্তর দিন আগে। জি, প্রশ্ন করুন ম্যাডাম। মেয়েটার মৃতদেহ হলের পেছনে জঙ্গলের মাঝে পাওয়া গিয়েছে। সে যদি পয়জন খেয়ে সুইসাইড করবে তাহলে সেটা তো তার রুমেই করতে পারতো, বা অন্য যে কোনো জায়গায়। সে জঙ্গলেই কেন চুজ করবে? প্লিজ একটু লজিক্যালি ভাববেন। নর্মালি ভাবলে ভাবাই যায় যে তার ইচ্ছে হয়েছে তাই গিয়েছে, বাট সুইসাইড এতটা সহজ নয়। জঙ্গলে মানতাম যদি সে গলায় দড়ি বেঁধে সুইসাইড করতো, বাট পয়জন কিভাবে সম্ভব? মাহাদীপের ড্যাশিং বোর্ডে গাড়ির গতি হুড়হুড় করে কমে আসতে থাকে নিমিষেই। হাত শিথিল করে ফেলে স্টিয়ারিং হতে। চোখে তার ফুটে ওঠে তীক্ষ্ণতা। সচল মস্তিষ্কে নোট করে নেয় খেয়ার মুখ হতে উচ্চারিত কিছু শব্দ। সে যে সুসাইড করেছে এটার প্রমাণ হিসেবে কি কি ছিল বলতে পারবে কি? ওর মুখ হতে সাদা ফেনাযুক্ত কিছু একটা বের হয়েছিল। শরীরে কোনো রকম ক্ষত ছিল না, আর সবচেয়ে বড় প্রমাণ, সে নিজে হাতে সুইসাইড নোট লিখে রেখে গিয়েছে। নোটটার কোনো কপি বা ছবি পাওয়া যাবে? আছে। লেখাটা ওরই। আমি ভেবেছিলাম হয়তো ভিন্নতা পাবো। ইউ ক্যান ডু ওয়ান থিং। তুমি তোমার সাইকিয়াট্রিস্টের কাছে তোমার কাছে থাকা দুটো লেখা দেখাতে পারো। আই থিঙ্ক একটু হলেও ধারণা পাবে গ্রাফোলজির। আর সুইসাইড স্পটটা একটু ভাবার বিষয় আছে। জঙ্গল আর পয়জন মিলছে না, হয়তো কিছু জটিলতা আছে। একটা কথা বলবো? হ্যাঁ।
শাহরিয়ার এসেছিল ভার্সিটিতে কিছুদিন আগে, তাও সেটা বাংলা ডিপার্টমেন্টেরই। ওর কি কাজ এখানে? দেখা হয়েছিল তোমার সাথে? স্বল্প সময়ের জন্য। কিছু বলেছে? কেয়া চোখ খুলে সোজা হয়ে বসে। শাহরিয়ার আর তার কথোপকথন যে কোনো ধারা হতে কোন ধারায় চলে গিয়েছিল সেটা সে লুকিয়ে যায়, এমনকি হাত ধরার বিষয়টাও। মেজর সাহেবকে এই মুহূর্তে বিগলিত করার চেয়ে এই জটগুলো খোলা দরকার।